আমরা দেখতে চাই, যেখানে সবাই দরজা খুলে আমরা ঘুমাবো। কি আমরা দরজা আটকে ঘুমাতে চাই না, আমরা দরজা খুলে ঘুমাতে চাই। আজকে দেশের এই ক্রান্তিকালে আমি আপনাদের শুধু একটি কথাই বলবো, যে মানুষটা অসুস্থ মানুষের পাশে থাকে তাকে মানুষ স্মরণ করে। আজকে আমার দেশ, আজকে আমার মা আক্রান্ত হয়েছে। এই মায়ের পাশে কিছু দুষ্কৃতকারী, কিছু স্বার্থলোভী, কিছু স্বার্থ শ্রেণীর লোক, তারা বিভিন্ন রকম অপকর্ম কুকর্ম করে যাচ্ছে। আর দোষ যাচ্ছে কার উপর? যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের উপর। আমরা এই দুষ্কৃতিকারীদের প্রতিহত করব। আমরা যদি মাকে ভালোবাসতে পারি, এই দেশকে ভালোবাসতে পারি, তাহলে এই মা এবং এই মায়ের সন্তানরা আমাদের প্রতিদান দিবে। শুধু আমরা কথাই না, কাজে দ্বারা প্রমাণ করতে চাই। প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের প্রতি কিন্তু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আমরা যার যার জায়গা থেকে পালন করার চেষ্টা করব। আমি পুলিশ হিসেবে বলবো আপনাদের, আমরা বরাবরই রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়েছি। আমি কোনো অপরাধ করিনি, আমাকে করে নেওয়া হয়েছে। আমার এনায়তপুর থানার 15 জন পুলিশ কোনো অপরাধ করেনি, করিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি চাই যে ছাত্রের বুকে গুলি চালিয়েছে তারও বিচার হোক, যে পুলিশকে পিটিয়ে মেরেছে তারও বিচার হোক। আমরা উভয় বিচার চাই, আমরা এই বৈষম্য চাই না। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় নিয়ে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়েছে, জনতা বুকের তাজা রক্ত দিয়েছে, সেই রক্তের প্রতিদান হিসেবে কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অতীতের ক্ষোভ দুঃখ সবকিছু ভুলে গিয়ে যদি আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে আপনি প্রকৃত মানুষ। আর যদি আপনি অতীতের একটা কথাকে মনে করে নিয়ে তার চেয়ে চারটা করার চেষ্টা করেন, আমি আপনাকে মানুষ হিসাবে কখনোই আমি আপনাকে স্বীকার করব না যে আপনি একজন মানুষ। আমি এই থানাতে যোগদান করার পরে কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে কিছু লোককে আমি অ্যারেস্ট করেছি, আপনারা জানেন। সেই প্রেক্ষিতে একদিন রাত্রে আমার এক অফিসার একজনকে গ্রেপ্তার করেছে, তার বয়স 70 বছর। আমাকে রাত্রে 2:30টার সময় ফোন দিয়েছে, স্যার বয়স 70। আমি নিয়ে আসছেন নাকি? স্যার মাছ পথে। আমি ওকে বাসায় রেখে আমাকে ফোন দেন যে বাসায় রেখে দিয়ে আসলাম। এগুলো নিয়ে যদি কথা বলতে যাই অনেক কথাই আসবে। আমি কোনো রাজনৈতিক বলয়ের মধ্যে থাকতে চাই না, কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আমি চাই আমি যে কয়টা দিন আপনাদের মাঝে থাকবো, আপনারা যেন শান্তিতে নিবৃত্তে নিশ্চিন্তে বসবাস করতে পারেন। আর যেখানে অনিয়ম হবে আপনারা রুখে দাঁড়ান। এই যে ছাত্ররা যারা এত কষ্ট করেছে আন্দোলনের দিন, কিন্তু আমি সব ছাত্র দেখেছি। আমি যোগদান করার পরের দিন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। আমি প্রতিদিন তাদের কাছে যা বসে থাকতাম 2 ঘন্টা, যে যদি তাদের উপর কেউ হামলা করে, যদি আমার একটা ছাত্র ভাইকে মেরে ফেলে, আমি থাকলে অন্তত তারা সেই নিশ্চয়তাটুকু পেত। আমি বলি কতক্ষণ করবা? বলে ভাই 2 ঘন্টা। ঠিক আছে, আমি 2 ঘন্টাই আছি বসে। সংখ্যায় তারা কম ছিল, সংখ্যায় তারা কম ছিল। তারপরে আস্তে আস্তে তারা বৃদ্ধি পাইছে, সবাই ছাত্র দেখেছে। আমি কিন্তু বৃদ্ধ দেখি নাই, আমি কিন্তু কোন বৃদ্ধ লোককে আন্দোলনে দেখি নাই। দেখেছেন? সব কিন্তু ছাত্র। আমাদের ছাত্রদের যে উদ্দেশ্য নিয়ে এই দেশের অভ্যন্তর হয়েছে সেটা আমরা পূরণ করব। আমরা যে লাউ সে কদুর মধ্যে যেতে চাই না, কি বলেন? আমরা প্রতিশোধ প্রবণ হতে চাই না। আমি 6 তারিখে উপজেলা বিএনপি, জামায়াতে আমির মিজান ভাই সহ ইউনো আমি বারবার মিটিং করেছি। বারবার আপনাদের স্থানীয় লোকজনদের তাদেরকে দিয়ে আমি মেসেজ পাঠিয়েছি যে নিজ নিজ এলাকাটাকে একটু ভালো রাখার চেষ্টা করেন, আপনারা একটু পরিশ্রম করেন। পুলিশ মারা যাওয়ার কারণে পুলিশ কর্মবিরতি ছিল 5 দিন। 5 দিন আপনারা কেউ ঘুমান নাই, আমি কিন্তু ঘুমাইছি। আমি 365 দিন জেগে থাকি, আপনি ঘুমান। আর আমি শুধু 5 দিন ঘুমাইছি, আপনারা কিন্তু চোখের ঘুম একেবারে হারাম হয়ে গেছে, মুখের দিকে কারো তাকান যায় না। অনেক নেতৃস্থানীয় লোকদের বলে ভাই আর পারি না, একটু বের হন। আমি কিন্তু 365 দিন আপনাদের পাহারা দিই, আপনারা কিন্তু 5 দিন নিজের বাড়ি পাহারা দিচ্ছেন, তাই ক্লান্ত হয়ে গেছেন। তো আসলে আমি যেটা মনে করি,
পুলিশ এবং জনগণ একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি এবং আমার যদি সমন্বয় না থাকে, আমি আপনার এলাকায় নিরাপত্তা দিতে পারবো না, আমি পুলিশিংও করতে পারবো না। এই কারণে আমি বলি, ভাই আমরা এই দেশের সন্তান, আপনাদের সন্তান। আপনার সন্তান আমার এলাকায় আছে, আমার বাবার সন্তান আপনার এলাকায় আছে। আপনার আমার মধ্যে কিসের পার্থক্য? কোনো পার্থক্য আছে? যখনই আপনি পার্থক্য খুঁজবেন, তখনই আপনার আমার দুইটা পার্ট হয়ে যাবে। তখন আমরা কি হব? শত্রুতে পরিণত হব। সকল কিছু ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি যে কথাটা বলতে চাই, আমি একা সবকিছু ঠিক করতে পারবো না। পারবো? আমার থানায় 60-70 বা 80 জন পুলিশ সদস্য আছে। এই 70 জন 80 জন পুলিশ সদস্য বাই রোটেশনে ডিউটি করে। ভাগে আপনার এলাকায় মানে 4 ভাগের 1 ভাগও পাওয়া যায় না, তাই না? আমি চেষ্টা করি, কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে, কোনো তথ্যের ভিত্তিতে আপনারা সঠিক তথ্যটা যদি দেন, তাহলে আমি তাৎক্ষণিক সেখানে পাঠাতে পারবো। আমি এখানে ছাত্র সমাজ আছে, এখানে জনতা বিশাল একটা অংশ আছে, হাট পাঁচিলের বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন। প্রত্যেকজনের জায়গা থেকে আমাকে একটু হেল্প করেন, আমি আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে শান্তিতে রাখার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে আমার বাড়ির পাশে মাদক বিক্রি করে রহিমের ছেলে, করলে করুক, আমার কি? যেদিন আপনার ছেলে খাওয়া শুরু করবে, সেদিন কোথায় যাবেন? আপনি পাহাড়াতে মাদক বিক্রি করাচ্ছেন। যদি আপনি আমাকে না জানান, তাহলে আমি মনে করবো আপনার পাহাড়াতে মাদক বিক্রি করাচ্ছেন। এখন ডিজিটাল যুগ, একটা ফোনে 1 মিনিট আমাকে ফোন দিতে পারেন যে স্যার অমুক জায়গায় বা ভাই অমুক জায়গায় অমুকের ছেলে মাদক বিক্রি করে। এটুকু জানা রাখেন, আমি আমার সোর্সিং করে তাকে আমি মাদক সহ অ্যারেস্ট করব। শত্রুতা করে বলার দরকার নেই, কারণ সবার চোখই খোলা। আর আপনি জানেন যে আপনার এলাকায় কয়জন মাদক বিক্রি করে? যদি এখানে 5000 লোক থাকে, 5টা মানুষ মাদক বিক্রি করে। এই 5 জনকে আমরা কেন প্রোটেক্ট করতে পারি না? কেন পারছি না বলেন? সমাজের কারো না কারো শেল্টারের কারণে। আমি ছাত্র বা যারা সমাজের উন্নয়ন চান, ভালো চান, আমি তাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই তথ্যগুলোতে আমাকে সহযোগিতা করবেন, যেন এই এলাকাটা মাদক মুক্ত থাকে। আমি নিয়ন্ত্রণ করবো না, একবারে মুক্ত করার চেষ্টা করব। আমি আইনের যত রকম প্রয়োগ আছে সেটুকু করার চেষ্টা করব আপনাদের জন্য। আমরা ইদানিংকালে এই যে রাস্তাঘাটের পাশে যে দোকানপাটগুলো আছে, সব দোকানে টিভি চলে। আমি সারাদিন মাঠে কাজ করে এসে সন্ধ্যার সময় 4টা ভাত খেয়ে আসে টিভির দোকানের সামনে বসে যাই। আপনার সন্তান দেখে যে বাবা নাই, বাবা টিভির দোকানে গেছে। আপনাদের এখানে বসে থাকতে থাকতে আমার কাছে 5টা ফোন আসছে, 5টা জায়গায় মারামারি লাগছে, এই পাড়া ওই পাড়া, এইটা ওইটা। তো এটা সমাজে থাকবে। আমরা, আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করছে যে সব জ্ঞান দেশে কিন্তু কোনো জ্ঞানই নাই, তাই না? ওই যে ওখানে আপনার মসজিদে নামাজ পড়লাম, কবরের গেটের থেকে আমি টাকা দেখলাম যে ওখানে লেখা আছে যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি টাকা উঠে দেখলাম সুন্দর হাদিসটা লেখা, কোরআনের একটা বাণী। তো আমরা বলেন তো বুকে হাত দেওয়া যায় কয়বার ওখানে দেখি, বা কয়বার আমি ভাবি যে আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? বুকে হাত দিয়ে বলবেন। আমরা এই দুনিয়ার বুকে আখের গোছাইতে গোছাইতে, কামাই করতে করতে মৃত্যুর কথা ভুলে গেছি। ভুলে গেছি না? আপনি যদি প্রতিটা দিন সকালে ঘুম থেকে উঠে যে ধর্মেরই হোক না কেন, সবাই তো তার ধর্ম পালন করবে। হিন্দুরা সকালে উঠে পূজা করে, মুসলমান সকালে উঠে নামাজ পড়ে, যারা খ্রিস্টান তারা গির্জায় যায়, তাই না? যার যার ধর্ম শেষে পালন করে। আমি মুসলমান হিসেবে সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের সময় যদি একবার ভাবি যে আমার মৃত্যুবরণ করা লাগবে, এটা নিশ্চিত, তাহলে আপনার দ্বারা কি সারাদিন কোনো খারাপ কাজ হওয়া সম্ভব? বলেন তো। কারণ আপনার মধ্যে তো মৃত্যু ভয় আছে, এবং মৃত্যুর পরবর্তীতে কি আছে, ওই যে উনি অনেক ব্যাখ্যা দিলেন, মৃত্যুর পরবর্তীতে কি আছে। আমরা যদি কোরআন হাদিস পড়া নাও জানি, তবু শুক্রবার মসজিদে গেলে তো হুজুরের কাছ থেকে কিছু জানি, তো সেখান থেকে যদি আজ করা দরকার যে মৃত্যুর পরে কি আছে। এটা যদি আমি চিন্তার মধ্যে নিয়ে আসি, তাহলে আমার সন্তানও বিপথে যাবে না,
আমিও বিপথে যাব না, আমি সমাজের কাউকে বিপথে যেতে দিব না। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা হিরো, পৃথিবীর সেরা হিরো হলো তার বাবা। আমার বাবা আমার কাছে হিরো, আমার সন্তানের কাছে আমি হিরো। যে হোক না, কৃষক হোক, শ্রমিক হোক, যেটাই হোক না কেন, তার বাবা কিন্তু পৃথিবীর সেরা পুরুষ তার সন্তানের কাছে। তাকে আদর্শ হিসাবে মানে, তাকে ফলো করে। আমার সন্তানের বয়স 7 বছর। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। আমরা 4টা ভাই বোন পড়াশোনা করতাম। যদি কোনো কিছু প্রয়োজন হতো আমি আব্বাকে বলতাম যে আব্বা বেতন কবে পাবেন, তাহলে তো সামনে মাসে বেতন পাবে, তখন একটা জিনিস কিনে দিত। আমি আমার সন্তানকে ওইভাবেই তৈরি করছি। আমার সন্তান এখন আমাকে জিজ্ঞাসা করে বাবা বেতন কবে পাবা, তারপরেও জিজ্ঞাসা করে যে আমার কি লাগবে। তার আগে কিন্তু কখনো বলেন আমাকে এখন এটা দিয়াও। আমরা পারবো না এভাবে সন্তানকে মানুষ করতে? তারা করেছে। আজ থেকে 50 বছর আগে যদি আপনি চিন্তা করেন যে একটা পরিবারে একজন কর্তা ছিল, তার সন্তান ভাই সবই কর্তার আন্ডারে থাকতো। যদি জিজ্ঞাসা করতেন যে আপনার অমুক ছেলে কোথায় গেছে, উনি একবারে বলে দিত যে উত্তরচরের মাঠে অমুক জমিতে হাল চাষ করতেছে। ঠিক যা তাকে পাওয়া যেত না? এখন তো আপনার ছেলে ঘর থেকে বাইরে আর খুঁজে পাওয়া যায় না। আবার ফোন দিলে সিনেমা হল থেকে কয় আমি স্কুলে আছি। আপনি কি কখনো খোঁজ নিছেন যে আপনার সামনে? তো যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকটা মানুষ যদি আমরা চিন্তা করি যে এই সমাজটাতে আমি তো বসবাস করব, আমি বসবাস করব না? আপনার এই গ্রামে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন গ্রামে আসতে ভালোবাসবেন, কারণ জননী জন্মভূমি সর্বদোষী গড়িয়ে আসি। এই জন্মস্থান পৃথিবীর যে প্রান্তে থাকেন, আমাকে যদি আমার গ্রামে এনে চোখ বেঁধে ছেড়ে দেন, আমি যে কোনো গলিতে বাড়ি চলে যাবো। ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় আমি পারবো না। আপনি কিন্তু পারবেন আপনার গ্রামে এসে। এই জায়গাটা ভালো রাখার দায়িত্ব কার? যেখানে আমরা নিজেরা অবস্থান করছি। আপনার পাশের মানুষ কিন্তু আপনার মরার পরে খাটনিটা ধরবে। আমি কিন্তু নাটক থেকে এসে ধরবো না, ধরবো আপনাকে কিন্তু সেই ধরবে। তো আমরা যদি একটু সম্প্রীতিটা বৃদ্ধি করি, একটু স্যাক্রিফাইস করি, কারোর প্রতি এগ্রেসিভ না হই, যদি তার মতোই আমি হই, তাহলে কি হলো? তাহলে আলটিমেটলি তো কিছু হলো না। আমি এই ঘটনার 5 তারিখের পরে আমরা বিভিন্ন সময় উপজেলা ডিসি মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমি তুলনামূলকভাবে সিরাজগঞ্জ জেলার মধ্যে শাহজাদপুর উপজেলা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। এটা আপনারা যে ভালো মানুষ, এটারই কিন্তু বহিঃপ্রকাশ। আজকে ডিসি সাহেব কালকে মিটিংয়ে বললেন যে শাহজাদপুরে তো তেমন কিছু হয়নি। এটা তো খুবই ভালো একটা কাজ হয়েছে। তো এটা আপনাদের প্রাপ্য, আপনাদের ক্রেডিট আমি মনে করি। আপনারা এইভাবে ম্যানেজ করতে পেরেছেন। ডাক্তার মোহিত সাহেব উনি বারবার বলেছেন যে কোথাও যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমি বলেছি আপনারা আপনাদের নেতাকর্মীদের বলে দেন। আমাদের এখানে মিজান ভাই আছেন, ওনাকে আমি রাত 3টায় দেখেছি, উনি মন্দিরের পাশে বসে আছেন, আমি নিজে চোখে দেখেছি। এই সম্প্রীতিটা যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমাদের রুখবে কে বলেন? আমাদের রুখবে কে?